ওয়েলকাম টু ডেস্টিনেশন স্ক্যানার। আজকে আমাদের দ্বিতীয় দিন মিরিসাতে। আজকে আমরা শুরু করছি 3টা সিক্রেট বিচ থেকে। এসে পৌঁছেছি সিক্রেট বিচ। এটা হচ্ছে সিক্রেট বিচ। এখানে একটা রিসর্ট আছে যার নাম সিক্রেট বিচ, আর এখানটা খুব খালি, সেজন্য এখানে অনেকে আসে। তো আমরা এই জায়গাটা এসছি। ওয়েলকাম টু ডেস্টিনেশন স্ক্যানার। আজকে সকাল 10:30টার সময় আমরা বেরিয়ে পড়েছি গ্যালের উদ্দেশ্যে। আমরা পৌঁছাচ্ছি এখন বাসে করে। বাস নিল 200 শ্রীলঙ্কান রুপিস পার পার্সন। তো আমাদের পৌঁছাতে মোটামুটি ঘন্টাখানেক লাগবে। তো আশা করি 12টা সাড়ে 12টার মধ্যে পৌঁছে যাবো। মিরিসা থেকে একটা বাস আছে মাতারা গ্যালে বলে, বা মাতারা কলম্বো। সেই বাসটাতে উঠলে ডিরেক্ট পৌঁছে যাওয়া যায়। এখানে পিছনে আমি দৃশ্য দেখছেন, এই বিচের সাইড দিয়েই যেতে যেতে সুন্দর উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাচ্ছি গ্যালের দিকে। আর এখানে একটা ফিশ মার্কেট দেখলাম, ওইটার নাম হচ্ছে ওয়েলেংদামা। ওয়েলেংদামাতে এখানে একটা ফিশ মার্কেট আছে, সেখানে অনেক মাছ টাছ বিক্রি হয়। এখানে ফিশারি আছে। এই জায়গাটাকে বলা হয় স্টিক ফিশারম্যান। এখানে স্টিক ফিশারম্যান, স্টিকের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিশিং করা হয়, সেজন্য এটাকে বলা হয় স্টিক ফিশারম্যান। এই জায়গাটা সুনামির সময় অ্যাফেক্টেড হয়েছিল, সেই জন্য একটা মেমোরি হিসাবে ওখানে রাখা আছে গৌতম বুদ্ধ। আমরা অলমোস্ট পৌঁছে গেছি গলেতে, যেটা আর হয়তো 5 মিনিট লাগবে। আমি এখান থেকে দূরে দেখতে পাচ্ছি গলে ফোর্ট, আপনাদের দেখাচ্ছি। তো আমরা এখন এসে পৌঁছেছি গলে। তো এখন আমরা হোটেলে চেক ইন করে আমাদের লাঞ্চও হয়ে গেছে। আমাদের বাসে করে এসেছিলাম, বাসে আমাদের লাগলো দুজনের
400 আমাদের একদম গেলে বাস স্ট্যান্ডে, গলে বাস স্ট্যান্ডে না থামালো, ওখান থেকে ওয়াকেবল ডিস্টেন্স আমরা সিক্রেট প্যালেসে রয়েছি। এটা একটা হোমস্টে, ভালোই। রুমটা আমাদের পড়লো 6500 টাকা। এখানে আশেপাশে সব রুম উইথ এসি, এখানে আশেপাশে সব রুমেরই দাম খুব এক্সপেন্সিভ গলেটা, কারণ এটা হচ্ছে একটা পর্তুগিজ কলোনি। আর আমরা যেখানে রয়েছি সেখানে আশেপাশে সবকটাই হচ্ছে গলে ফোর্ট, ক্লক টাওয়ার, লাইট হাউস, এগুলো সবই ওয়াকেবল ডিস্টেন্স। তো আমরা হচ্ছে এখন বেরোচ্ছি। আমরা প্রথমে গলেটা ঘুরবো, গলে ঘুরে তারপর এখান থেকে বাস নিয়ে আমরা ওনাবাটুনা, জাপানিজ পিস প্যাগোডা আর সিক্রেট বিচ যাব, এই জঙ্গল বিচ, তারপর ওখান থেকে ওনাবাটুনা যাব। তো সঙ্গে থাকুন। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা প্রথমে যাচ্ছি গল লাইট হাউসের দিকে, গল লাইট হাউস, গল ফোর্ট। আমাদের হোটেল থেকে বেরিয়ে বাদিকে গেলে 350 মিটার, 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স দেখাচ্ছে। তো সেখানে আমরা প্রথমে ঘুরবো, ফটোশ্যুট করব, আপনাদেরও ঘুরে দেখাবো। তো সঙ্গে থাকুন। তো আমরা এখন চলছি গল ডাচ পর্তুগিজ কলোনির মধ্যে দিয়ে। সুন্দর বেশ, আশেপাশে অনেক সুভেনিয়ার শপ রয়েছে, কারণ এটা ট্যুরিস্ট স্পট। এখানে ম্যাক্সিমাম লোক আসে ডে ট্যুর করতে। এখানে ক্যাফে আছে, হ্যালো, এখানে জামা কাপড় পাওয়া যায়, বেশ ভালো ভালোই দেখছি, সব ইন্ডিয়া থেকেই ইম্পোর্ট করা। তো আমরা এখান থেকে ডান দিক যাব। দেখছেন লেনগুলো কেমন পর্তুগিজ বা ডাচ কলোনি মতো লাগছে, কারণ যখন পর্তুগিজরা এখানে এসেছিল তখন এই পুরো জায়গাটাকে কলোনাইজ করেছিল। তো আমরা এসে পৌঁছেছি এখন ক্লক টাওয়ার। এই পাশেই একটা বিচও আছে, ছোট বিচ। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছেন ঠিক ক্লক টাওয়ার আছে এখানে। এই ক্লক টাওয়ারের নিচেই হচ্ছে, এটা হচ্ছে গান পাউডার স্টোরেজ এরিয়া। এখানটা যখন গাছরা এসেছিলো, যখন বাইরে থেকে ওখানে কোনো যুদ্ধ হতো বা কিছু, গান পাউডার, ক্যানন চালানোর জন্য যে পাউডারটা দরকার হতো সেটা এখানে স্টোর করা হতো। এখানে আপনাদের দেখাচ্ছি। এখানে গেটটা বন্ধ আছে, আর এই গেলে যে লাইট হাউস আছে তার উপরে যেতে গেলে পার পার্সন $3 করে বলছে, মানে ইন্ডিয়ান মানিতে 240 আর শ্রীলঙ্কার মানিতে 1000 শ্রীলঙ্কান রুপিস। এখান দিয়ে উঠে 1930-তে এটা তৈরি করা হয়েছিল। লেখা আছে গ্যালে লাইট হাউস, দ্য গভর্নমেন্ট অফ রোটারি। তো আমরা এখন ওটা গ্যালে ফোর্ট, ওদিকে গ্যালে ফোর্ট আছে। আমরা ফোর্ট আর বিচ, প্রথমে বিচ দেখে ফোর্ট দেখে আমরা ওদিক দিয়ে বেরিয়ে যাব। এটা হচ্ছে তখনকার টাইমে, আপনি দেখছেন এখানে বিল্ডিংগুলো, যদিও এটা দেখে মনে হচ্ছে একটা মসজিদ, কিন্তু সেই মসজিদটা অনেকটা ডাচ যে বিল্ডিংগুলো হয়, পর্তুগিজ বিল্ডিং, সেরকমভাবেই তৈরি। এই বিল্ডিংগুলো যে কলোনাইজ করা হয়েছে
প্রত্যেকটা ওরকমই। তো প্রথমে আমরা যাচ্ছি বিচের দিকে। এই কোস্টাল পিল বক্স এখান থেকে ওরা আসলে ফ্লাইট করতো। এই তো এখানে দেখলেন, এখানে হচ্ছে ওদের সৈন্যদের, সোলজারদের এখানে থাকার ব্যবস্থা ছিল। তো ওরা যখন দরকার হতো এখানে বন্দুকের গুলি টুলি এগুলো সব রাখতো। এটাও একটা হচ্ছে এই গান পাউডার স্টোরেজ এরিয়া বলতে পারেন। এখান থেকে বেরিয়ে যখন কেউ আসতো ওখান থেকে অ্যাটাক করতো। আর এই গ্যালেতে একটা ছোট বিচ আছে, এটা সেই বিচটা, ঠিক আছে, বলছিলাম যে বিচটা দেখাবো। এই একটা ছোট বিচ, এখানে খুব একটা সেরকম কেউ স্নান করে না, কারণ কোরাল ম্যাক্সিমাম হচ্ছে সবাই স্নান করে ওই উনাবাটুনাটা হচ্ছে ওই দিকটায়। তো আমরা যাব উনাবাটুনা, আর এখানটা হচ্ছে ঠিক তার সামনে লাইট হাউস। সান আজকে খুবই কম আছে। তো আমরা যাচ্ছি গ্যাল ফোর্ট ভিউ পয়েন্টের দিকে। এই সেই ক্যাননের রেপ্লিকা যেটার একটা রাখা আছে। এটা হচ্ছে আরেকটা সেই বড় কামান, যেটা হচ্ছে এখান থেকে পুরো বাইরের দিকে তাক করা আছে। আর এখানে চারিদিকে দেখতে পাচ্ছেন অনেক আশেপাশে রেস্টুরেন্ট আছে, যেগুলো ডাচ বিল্ডিং। তো এই পুরো যে আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা, পুরো যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে, এটা পুরোটা কিন্তু ফোর্ট। ওই যখন আমরা এই গ্যালে ফোর্টের দিকে ঢুকছিলাম তখন যে মেন গেটটা ছিল ওটা কিন্তু মেন এন্ট্রান্স, আর এটা হচ্ছে কিন্তু জাস্ট প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। তো এটা হচ্ছে এর ভেতরেই পর্তুগিজরা বসতি করেছিল। এখানেই তারা হচ্ছে বাজার হাট নিজেদের ব্যবসা বাণিজ্য সব গড়ে তুলেছিল। আর ওদেরকে যাতে কেউ আক্রমণ না করে তার জন্য এইখানেই ফোর্ট দিয়ে করে ক্যানন দিয়ে সমুদ্রের পাশে, কারণ আগেকার দিনে সবাই সমুদ্রে ওরা জাহাজে করে এসেছিল, অন্য কেউ জাহাজে করে যাতে ভেতরে না ঢুকতে পারে তার জন্য ওরা নিজেদের বেসটাকে প্রোটেক্ট করতো। Crazy jumpers. Professional crazy jumpers, Galliford, Sri Lankan, 1.5 meter deep. তো এখানেও মনে হয় কোনো এক সময় একটা কামান টামান রাখা ছিল বা ওদের কোনো কিছু বেস ছিল। এখান থেকে গেলে লাইট হাউসটাকে দেখা যাচ্ছে, আর এটা পুরো বিচ। আর দূরে দেখা যাচ্ছে জাপানিজ পিস পাগোডা। তো এখান থেকে নাকি অনেক ডাইভিং হয়। এখান থেকে ডাইভিং হতে তো আমার অবস্থা ঢিলা হয়ে যাবে। এটা কি করে সার্ভাইভ করেছে কে জানে। সব দিকেই কোরালস আমি দেখতে পাচ্ছি। মাঝখানে অনেক কোরালস আছে।
তো এখানে একটা দেখতে পাচ্ছেন, এগুলো অ্যাকচুয়ালি ওদের বেস ছিল, এক একটা বেস পয়েন্ট। ওই কর্নারে একটা, এই কর্নারে একটা, ওইখানে এই এক একটা বেসের এক একটা নাম, নর্থ বেস, সাউথ বেস, ইস্ট বেস, এরকমভাবে এক একটা বেস স্টেশনের নাম দিয়েছে। তো এটা আরেকটা বেস স্টেশন। তো এটা যেটা বলেছিলাম যে এটা পুরোটাই একটা ফোর্ট এরিয়া, যার চারিদিকে প্রাচীর আর মেন গেট সামনের দিকে, যেটা পরে আপনাদের স্টেডিয়ামের সামনে। আমি যখন এসছি, এখন শ্রীলঙ্কা আর নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার হচ্ছে ট্রাই সিরিজ চলছে। তো এখন আমি দেখছিলাম যে একটা ম্যাচ চলছিল। তো সবাই গ্যালে যে স্টেডিয়াম সেটা খুবই ছোট। আমরা ছোটোবেলা থেকেই অনেক ম্যাচ দেখেছি গ্যালেতে, যেখানে সনৎ জয়সূরিয়া, ডি সিলভা, মালিঙ্গা এরা সব খেলেছে। খুবই আইকনিক স্টেডিয়াম, খুব ছোট স্টেডিয়াম, মানে ঢুকতে অত বড় গ্যালারি ফ্যালারি নেই, কিন্তু ভালোই। তো আমরা এখন এগোচ্ছি ডাচ ক্লক টাওয়ারের দিকে, যেটা পর্তুগিজদের টাইমে যখন এটাকে কলোনাইজ করেছিল সেই সময় তৈরি। এটা এই গেলে যে আমরা এসছি গল, সেটা একটা খুব আইকনিক সাইট সিন। তো আমরা দেখবো, প্রবাবলি এখানে কোনো জায়গায় এন্ট্রি ফি নেই, এখন পর্যন্ত কোনো এন্ট্রি ফি দিইনি। দেখা যাক এটাতে কোনো এন্ট্রি ফি আছে নাকি। শুধু একটাতে এন্ট্রি ফি বলছিল, যদিও কোনো এন্ট্রি ফি ওখানে লেখা ছিল না। ওখানে যারা ওখানে রক্ষণাবেক্ষণ করে তারাই শুধু দেখেছিল $3 দিয়ে, 1000 টাকা দিয়ে ওই লাইট হাউসে ওঠার জন্য, কিন্তু কেউই উঠছে না ওটাতে। এটা আমি দেখছি অনেক টুরিস্ট লোক বসে আছে। এটা গ্যালের ফোর্টটা ওদিকে, ওটা হচ্ছে মেন গেট, যেটা দিয়ে আমরা ঢুকেছিলাম সকালবেলা। ওর উপরে বসা যায়, ওখান দিয়ে ওর সামনেই হচ্ছে আছে স্টেডিয়ামটা। তো আমরা যাচ্ছি এখন গ্যাল ক্লক টাওয়ার, আর এখানে আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে। এখানে একটা মিউজিয়াম আছে, কিন্তু আমরা মিউজিয়াম যাব না। তো আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন ডাচ সোলজারদের বিভিন্ন মূর্তি করা আছে ঠিক ক্লক টাওয়ারের সামনে। এটা হচ্ছে মিউজিয়াম, Moon Gallery Museum. This is museum, right? Gallery. Gallery. It's free? No. How much? 750. Per person. Okay. তো এটা 750 per person এটা দেখার জন্য। এটা বিল্ড বাই ডাচ, এটাকে বলা হয় মুন ব্যাশন স্টেশন, যেটাকে এখন একটা গ্যালারি হিসাবে ইউজ করা হচ্ছে।
750 এন্ট্রি ফি। যদি কেউ ঢুকতে চায়, আমি দেখছি না কেউ ঢুকছে, কারণ এটা ঢোকার কোনো মানে নেই। কয়েকটা শুধু এরকম ভেতরে আমি দেখলাম এরকম কয়েকটা মূর্তি লাগানো আছে। তো আমরা এখন অস্ট্রেলিয়ার আর শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ হচ্ছে, সেটাই গ্যালে থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, এই ফোর্ট থেকে। আর এটা হচ্ছে গ্যালে ফোর্ট। এটা হচ্ছে গ্যালে ফোর্ট, এটা মেন এন্ট্রান্স। এর নিচ দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম। এবার এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা যাব বুনাওয়াটুনা। তো আমরাকে গ্যালেকে বিদায় দিচ্ছি, বুনাওয়াটুনাকে। তো আমরা এসে পৌঁছেছি জাপানিজ পিস পাগোডা, যেটা হচ্ছে বুনাওয়াটুনা আর জঙ্গল বিচের ঠিক পাশেই। এই পাশেই হচ্ছে জঙ্গল বিচ, 250 মিটার, আর এখানেই হচ্ছে পিস পাগোডা। তো আমরা গল থেকে এর উবের বুক করেছিলাম, টুকটুক, যেটা আমাদের নিল অলমোস্ট 428 রুপিস শ্রীলঙ্কান, আর আমাদের এখানে ছেড়ে দিল। ঠিক আছে, এখানে একটা বুদ্ধিস্ট টেম্পল আছে আর এখানে স্তূপা আছে। এই জায়গাটা আমরা এখন ঘুরে দেখব আর আপনাদেরও ঘুরে দেখাবো। তো আমরা এখন জাপানিজ পিস পাগোডা যে স্তূপা আছে সেই স্তূপার উপরে উঠছি। আর এখানে পাশে একটা ছোট মেডিটেশন আর প্রেয়ার্স টেম্পল রয়েছে, যেখানে বিকাল 4:50 থেকে 5:50 1 ঘন্টা প্রেয়ার হয়, যেটা সাধারণ মানুষও ওটাতে জয়েন করতে পারে। আর এটা ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফিস নেই, কিন্তু আপনাকে প্রপার ড্রেস পরে এখানে আসতে হবে। এই আমার পিছনে জাপানিজ পিস পাগোডা। জাপানিজ পিস পাগোডা এটা সাধারণত একটা শান্তির প্রতীক। এখানে যখন আমি নিচে গেলাম তখন ওখানে লেখা ছিল উইশিং ফর পিস বিটুইন ইউক্রেন অ্যান্ড রাশিয়া। আর আমরা সবাই জানি রাশিয়া আর ইউক্রেনের মধ্যে গত কয়েক বছর ধরে যুদ্ধ চলছে। আর এটা হচ্ছে সবার মানব জাতির সদা পুরো পৃথিবীর পিসের জন্য এই প্যাগোডাটা ডেডিকেট করা হয়েছে, সেই জন্য এটার নাম জাপানিজ পিস পাগোডা। আমি দেখছিলাম এখানে অনেক জায়গায় জাপানিজে লেখা আছে, মেবি এখানে অনেক জাপানিজ তাও থাকে, সেই জন্য ওরা জাপানিজরা, আমি এখানে অনেক জায়গায় দেখি যারা জাপানিজ লোকজন বা চাইনিজ লোকজন থাকে, আর সেই জন্য এখানে অনেক এটা সাধারণত জাপানিজদের পাগোডা, আর এটা নাম দেওয়া হয়েছে জাপানিজ পিস পাগোডা। এখানে আমরা দেখতে পাচ্ছি রিক্লাইনিং বুদ্ধা, যেটা আমরা থাইল্যান্ডে অনেক জায়গায় দেখতে পেয়েছি, বা স্লিপিং বুদ্ধা।
এখান থেকে খুব সুন্দরই একটা সিনিক ভিউ দেখা যাচ্ছে, যেটা আমরা এখান থেকে ফটো নেব। আর এই সাইডে জঙ্গল বিচ, জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে একটা বিচ। তো আমরা এখন জাপানিজ পিস প্যাগোডা থেকে জঙ্গল বিচের দিকে যাচ্ছি। তো জঙ্গল বিচটা ঠিক জাপানিজ পিস প্যাগোডার পাশেই একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে 250 মিটার্স গেলেই জঙ্গল বিচে পৌঁছে যাব। আর জঙ্গল বিচ থেকে তারপর আমরা যাব উনাবাটুনা বিচে। ঠিক আছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন হনুমান হিন্দু দেবতার একটা মূর্তিও আছে এই জাপানিজ পিস প্যাগোডাতে। লর্ড হনুমান যখন লক্ষ্মণের জন্য হিমালয় পর্বত নিয়ে যাচ্ছিল, তার এক টুকরো এখানে পড়ে, যার জন্য এই জায়গাটার নাম উনাবাটুনা, যার সিংহালে মিনিং হলো দ্য ফলেন। How much for copter? 1,800. Do you have beer? Larger. How much? 1,000. It is a bottle or can? And do you have strong beer? How much for? 1,200. Okay. তো এখানে দেখলেন যে এরকম দাম, মানে একটু এক্সপেন্সিভই দাম যা মার্কেটের থেকে। দেখো নিচে কুকুর আছে। তো আমরা এখন জঙ্গল বিচ থেকে, যেটা হচ্ছে জাপানিজ পিস প্যাগোডার ঠিক পাশেই 250 মিটার, কিন্তু একটু হাইকিং রয়েছে, এখান থেকে আমরা যাব উনাবাটুনা, আমাদের আজকের শেষ গন্তব্যস্থল। ওখানে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখান থেকে দেখব কোনো টোটো বা টুকটুক বুক হয় কিনা, জানি না হবে কিনা, কারণ এখানে টুকটুক উবার পিকনি চললেও ম্যাক্সিমাম ওরা অ্যাকসেপ্ট করতে চায় না, না হলে আমাদের হেঁটে যেতে হবে। তো আমরা এখন এসে পৌঁছেছি উনাবাটুনা বিচ, যেটা হচ্ছে পিস প্যাগোডা থেকে 2 কিলোমিটার দূরে। বাস করে নিয়ে আসলে 50 রুপিস শ্রীলঙ্কার নেবে। তো এটা উনাবাটুনা বিচ। এখন বিকাল 5:30 বাজে। তো এখানে ইভিনিংটা কাটানোর মতো ভালো, পিছনটা খুবই সুন্দর, এখান থেকে সানসেটটা খুব ভালো দেখা যায়।
এখানে একটা জিনিস, শ্রীলঙ্কার বাসগুলো একেবারে ডিস্কো বাস। এখানে ডিস্কো যাওয়ারই দরকার নেই, বাসের মধ্যে উঠে গেলেই একেবারে ডিস্কো ডিস্কো হয়ে যাবে। আর এখানে প্রত্যেকটা বাসই এরকম, ভেতরে উঠে যান, ভেতরে মিউজিক চলবে, ডিস্কো লাইট চলবে, আর আপনার ফ্রিতে ডিস্কোর মজাটা পেয়ে যাবেন একেবারে ভরপুর। আপনার যদি গলেতে রাতের মজা নিতে হয় তাহলে আপনি পৌঁছে যান চার্চ স্ট্রিটে, যেখানে আশেপাশে প্রচুর রেস্তোরাঁ এবং আলোয় সজ্জিত রাস্তা দেখতে পারবেন, যেটা রাত্রিবেলা ঘোরার জন্য একটা সুন্দর জায়গা। আর এখানে আপনার সময়টা, রাত্রিবেলাটা খুব সুন্দরভাবেই কেটে যাবে। এখানে আশেপাশে এত ভালো ভালো রেস্টুরেন্ট এবং এত ভালো ভালো ফটো স্পট আছে যে আপনার একদমই সময়টা কাটাতে কোনো অসুবিধা হবে না। আর এই জায়গাটা আপনাদের নিশ্চয়ই রেকমেন্ড করব, আপনাদের নাইট লাইফটা এনজয় করার জন্য একদম আইডিয়াল প্লেস। তো গুড মর্নিং, আমরা এখন যাচ্ছি একটু সিটিটা দেখতে, গল সিটি যাচ্ছি। বেনতোতাতে, বেনতোতা ক্লাব বেনতোতা, যেটা খুবই ভালো একটা রিসর্ট আইল্যান্ডের মধ্যে। তো আমরা এখান থেকে বাস ধরবো, 1-1.5 ঘন্টার জার্নি হবে। তারপর ওখান থেকে আমরা লাগেজ ড্রপ করে আমরা ফিরবো আবার মাডু রিভারে। মাডু রিভারে পৌঁছাতে আপনাদের বেনতোয়া থেকে আধ ঘন্টা মতো টাইম লাগবে, তারপর আমরা ঘুরবো। তা এটা হচ্ছে চার্চ ক্রস স্ট্রিট। তো এখানে দূরে দেখা যাচ্ছে চার্চটা, যেটাকে বলা হয় ডাচ রিফর্ম চার্চ। এটাই সেই রাস্তা।